2008 সালের একদিন পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের বিচারপতি নির্মলজিৎ কৌরের বাড়িতে পৌঁছে গিয়েছিল নগদ 15 লক্ষ টাকা। পুলিশে খবর যায়, তদন্ত শুরু হয়। তদন্তে প্রকাশ পায় যে এই টাকাটা আসলে ওই হাইকোর্টেরই বিচারপতি নির্মল যাদবের কাছে পৌঁছানোর কথা ছিল। এরপর সিবিআই এর হাতে তদন্তভার যায়। নির্মল যাদবের বিরুদ্ধে প্রসিকিউশনের জন্য তারা হাইকোর্টের অনুমতি চায়, হাইকোর্ট অনুমতি দেয়। রাষ্ট্রপতি অনুমতি দেন 2011-এ। এই হাইকোর্টের অনুমতি এবং রাষ্ট্রপতি অনুমতি দিলেও জাস্টিস যাদব তার বিরুদ্ধে, যাতে তাকে প্রসিকিউট না করা হয়, তার বিরুদ্ধে মামলা না হয়, বা তার বিরুদ্ধে সিবিআই যাতে চার্জশিট না দেয়, বা আদালত, বিশেষ সিবিআই আদালত চণ্ডীগড়ে যাতে তার বিরুদ্ধে চার্জ গঠন না করতে পারে, এই আর্জি নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন এবং তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শেষ পর্যন্ত তার আবেদন গ্রাহ্য হয়নি। ইতিমধ্যে 2010-এ বিচারপতি নির্মল যাদবকে উত্তরাখণ্ড হাইকোর্টে বদলি করা হয়, আর 2011-এ তিনি অবসর নেন। 2014-এ তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। সেই মামলার রায় এতদিন পর ঘোষণা করা হলো। বিশেষ সিবিআই বিচারক তাকে অব্যাহতি দিয়েছেন এই অভিযোগ থেকে। এমন সময় এই রায়টা এলো যখন দিল্লি হাইকোর্টের একজন বিচারপতি, তার বাড়িতে নগদ বহু টাকা, আধপোড়া নোট উদ্ধার হতে আমরা দেখেছি। বিচারপতি যশবন্ত ভার্মার বদলি হয়েছে এলাহাবাদ হাইকোর্টে, যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ এখনই যেন তাকে মামলা মোকদ্দমার কাজ দেওয়া না হয়। এই দুটো অদ্ভুতভাবে ঘটনার সমাপতন আমরা দেখছি। বিশিষ্ট আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে এসেছি। বিচার ব্যবস্থার ওপরে মানুষের ভরসা, আস্থা, এটা কোথাও টলে যাচ্ছে না তো? কিভাবে তিনি দেখছেন এই বিষয়টাকে? অত্যন্ত দুর্ভাগ্যজনক যে দুটি ঘটনার কথা জনসমক্ষে এসে গিয়েছে। অনেক ঘটনা তো জনসমক্ষে আসে না। সামগ্রিকভাবে বিচার ব্যবস্থার পরিণতির দিকে মানুষের মনে কিন্তু আশঙ্কা তৈরি হচ্ছে। ভারতবর্ষের গণতন্ত্র টিকে থাকবে যদি বিচার ব্যবস্থা তারা সম্পূর্ণভাবে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে পক্ষপাতহীন, ভয় ভীতিহীন রায় ঘোষণা করতে পারেন। আমাদের বিচারপতিরা দেখতে পাচ্ছি, প্রথমত যে মামলা যখন ঘটনা ঘটে, মামলার নিষ্পত্তি হতে হতে 10, 15, 20 বছর লেগে যায়। এই 10, 15, 20 বছরের মধ্যে অভিযুক্ত যারা, অপরাধী যারা, যারা শাসন করছেন, তদন্ত করছেন, এদের মধ্যে ভালোবাসা বোঝাপড়ার ক্ষেত্রে কোনো ঘাটতি হয় বলে আমরা জানি না, হয়ে যায়। এবং পরিণতিতে এই ধরনের রায় আসে। যেমন ধরুন, সামাজিকভাবে আরেকটি রায় যা অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমরা সবাই চোখের উপর দেখেছিলাম যে বাবরি মসজিদকে ভেঙে ফেলা হলো। বহু নেতা উল্লসিত হলেন ভাঙার জন্য, কিন্তু সেই ভাঙার অপরাধে কেউ সাজা পেলেন না। তাতে কি হলো, যারা দুষ্কৃতী, যারা এইসব ভাঙেন থাকেন, তারা জেনে গেলেন যে আমরা গুন্ডামি করব, তারপরে সাজা হবে না। ঠিক অনুরূপ ভাবে এত বড় একটা ঘুষকাণ্ডের অভিযোগ, আমি ধরে নিলাম যে ওই বিচারপতি তিনি অভিযুক্ত নন বা তিনি দোষী নন। তাই দোষীটা কে? এই টাকাটা কারা দিয়েছিল, কেন দিয়েছিল, তাদের উদ্দেশ্য কি ছিল, এসবই তো তদন্তে উঠে আসা উচিত ছিল। তদন্তে উঠে এসেছে, নাম উঠে এসেছে, কে কারা পাঠিয়েছিলেন টাকা, কেন পাঠিয়েছিলেন টাকা, কিন্তু দুটোকে যোগ করা গেল না। মানে এই তদন্তে উঠে আসা তো শুধুমাত্র কাগজে কলমে উঠলে হবে না। তদন্তে উঠে আসার পর তার একটা যুক্তিসঙ্গত পরিণতি, সেই পরিণতিটা হচ্ছে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সাজা দেওয়া। আজকে নির্মলা যাদব তিনি মুক্ত হলেন, কিন্তু এই ঘটনায় যে বিচারপতি রায় ঘোষণা করলেন বা গোটা বিচার ব্যবস্থা, তারা কি ভারতবাসীকে খুব বেশি মুক্তি দিতে পারলেন? এই আদেশের বিরুদ্ধে সরকার কেন অবিলম্বে উচ্চ আদালতে যাচ্ছেন না? সরকার যদি এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান, তবু তো বুঝতে পারবো যে সরকারও মনে করছেন যে ঠিক মতো হয়নি বিচারটা। আমাদের তো বিচার ব্যবস্থার বিভিন্ন ধাপ আছে। কিন্তু 2008-এ ঘটনা আর 2025-এ এসে 17 বছর চলে গেল। এলো। এই 17 বছর চলে যাওয়ার পর এই ঘটনা যখন আসে, তখন ইতিমধ্যে কিন্তু 17 বছরে হয়তো 17 লক্ষ মানুষ যাদের পয়সা আছে তারা বুঝে গেলেন, ভাবলেন যে টাকা দিয়ে বিচারপতিতে কেনা যায়। এবং এমন সময় এটা হলো যখন আমরা দেখলাম
নক্কারজনক ভাবে একজন বিচারপতি তার বাড়িতে 15 কোটি টাকা ন্যূনতম, আমরা কিন্তু এখনো জানি না নোট গোনা হয়েছিল কিনা, নোট পাওয়াও যায়নি সেখানে। যখন বাড়িতে যাওয়া হয়েছিল তখন দেখা গিয়েছিল যে সেখানে আধপোড়া নোট নেই, সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। তো সেগুলো উদ্ধার হয়েছে, সরিয়ে পড়া নোটটা উদ্ধার হয়েছে। এই ঘটনা ঘটছে, এইসব ব্যাপারে কিন্তু বিচারপতিদের যে সার্ভিস কন্ডিশন সেগুলো নিয়ে অনেক বেশি কঠোর হওয়া দরকার। অ্যাকাউন্টেবিলিটি, জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা কোথায় দাঁড়াচ্ছে? জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি প্রশ্ন উঠছে, কলেজিয়াম নিয়ে প্রশ্ন উঠছে, এবং আপনারা জানেন যে বহু লড়াইয়ের পর বিচার প্রতি নিয়োগের প্রক্রিয়া নেওয়ার পর একটা জুডিশিয়াল কমিশন হলো, সেখানে ত্রুটি ছিল, উল্লেখযোগ্য দেওয়ার ত্রুটিটা রাখা হয়েছিল, সুপ্রিম কোর্ট সেটা বাতিল করেছেন। কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করার সময় যে সমস্ত বিষয়গুলো মনে করেছেন যে থাকা উচিত না, সেটাকে সংশোধন করে নতুন আইন আনা যেতে পারত, কেন্দ্রীয় সরকার আনলেন না। এবং আমি আপনাকে বলি, আমি রাজ্যসভায় একটা প্রাইভেট বিল উত্থাপন করেছি যে নতুন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন করা হোক, বিচারপতি নিয়োগ, বিচারপতিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাক। এখন তো কিছু নেই। চিফ জাস্টিস তিনি শুধু বলতে পারেন যে তাকে তুমি জুডিশিয়াল ওয়ার্ক দিও না, কিন্তু চিফ জাস্টিসের ক্ষমতা নেই তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার। কিন্তু বারবারই এই আশঙ্কাটা প্রকাশ করা হয় যে যদি সরকারের হাতে বা এক্সিকিউটিভের হাতে বিচার বিভাগটারও ক্ষমতা চলে যায়, তাহলে পরে যতটুকু স্বাধীনতা রয়েছে বিচার বিভাগের সেটা তারা হারাবেন। ছোট্ট করে বলি, এটা একটা কাল্পনিক ধারণা তৈরি করেছেন। ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন যদি হয়, সেটা কিন্তু এক্সিকিউটিভের কন্ট্রোল থাকবে না, মানে স্বজন পোষণের যে অভিযোগগুলো সবটা কেটে যাবে। এবং পাশাপাশি শুধু না, আমি নিয়োগ করলাম, নিয়োগ করার পর একটা যে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার যে ক্ষমতা, আজকে যে ঘটনা ঘটেছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি, তো সঙ্গে সঙ্গে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত ছিল। না, এইখানে একটা প্রশ্ন উঠবে যে একজন আইএএস অফিসারের বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে তখন যেমন তার বিভাগীয় তদন্ত হয়, ঠিক সেই রকম ভাবে উচিত ছিল এখানেও। ইনহাউস না, এখানে তো ইনহাউস তদন্ত হচ্ছে। ইনহাউস তদন্তটা শুধুমাত্র ফ্যাক্ট ফাইন্ডিং, কিন্তু তার বিরুদ্ধে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া নেই। বিচারপতি নির্মল যাদবের বিরুদ্ধে কিন্তু চার্জ গঠনও হয়েছে, সিবিআই তদন্ত হয়েছে, কিন্তু আজকে তিনি রেহাই পেলেন। 17 বছর পর বলা হোক যে নির্মল যাদব তিনি যুক্ত নন, তাহলে পরে একই ধরনের ঘটনা কি না? এটা হচ্ছে ক্রিমিনাল অ্যাকশন। আপনি যদি একজন সরকারি কর্মচারী উচ্চপদস্থ হন, আপনার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশন আপনি রেহাই পেলেও আপনি কিন্তু ডিপার্টমেন্টাল অ্যাকশনে রেহাই পাবেন না। সেখানে আপনার মিসকন্ডাক্টের জন্য আপনার চাকরি যেতে পারে, এরকম উদাহরণ হাজারো আছে। কিন্তু একাধিক ক্ষেত্রে আমরা শুনেছি যে অভিযোগ এসেছে, প্রধান বিচারপতি তাকে ডেকে নিয়ে বলেছেন যে এই অভিযোগ আছে, আপনি ইস্তফা দিন, এবং তিনি ইস্তফা দিয়েছেন। সেটা তো ব্যতিক্রমী ঘটনা, সেটা তিনি ইস্তফা দিলেন, সাজা পেলেন না। কিন্তু না, ইস্তফা দেওয়ার জন্য তার কিন্তু সার্ভিস বেনিফিটে কিছু খাটতে হবে না। আমি জানি একজন বিখ্যাত বিচারপতি, নাম করব না, তিনি প্রয়াত, তিনি বই লিখেছিলেন। অভিযোগ উঠেছিল যে এই বই লেখার পেছনে ফান্ড করেছে একটা অর্গানাইজেশন। শুধুমাত্র সেই অভিযোগে তিনি, তার বিরুদ্ধে অন্য কোনো দুর্নীতির অভিযোগ ছিল না, টাকা পয়সার অভিযোগ ছিল না, কিন্তু এইরকম অভিযোগ ওঠাতে তিনি পদত্যাগ করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে তৎকালীন চিফ জাস্টিস ডেকে বললেন যে দেখো তোমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, তুমি কি করবে, বলে সঙ্গে সঙ্গে পদত্যাগ করবে। এটা তার নিজস্ব সম্মানের ব্যাপার। কিন্তু একজন যিনি অপরাধ করেছেন বা করেননি, ধরুন আজকে অভিযোগ জাস্টিস ভার্মার পক্ষ থেকে বলা হচ্ছে তাকে ফাঁসানো হয়েছে, তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, তাহলে এটাও তো তদন্ত হয়ে সামনে আসে। তদন্ত ইনহাউস তদন্ত করে সুপ্রিম কোর্টের বিচারপতি কিছু করতে পারবেন না। এর জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি থাকা দরকার, সেটাই জুডিশিয়াল কমিশনের আইনের আওতাভুক্ত হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। মানে এই ধরনের অপরাধের অভিযোগ উঠলে তার কিছু ফরেনসিক এভিডেন্সের ব্যাপার থাকে, ফরেনসিক পরীক্ষার ব্যাপার থাকে, আরো যতগুলো টেকনিক্যাল দিক আছে। বিচারপতিদের পক্ষে সমস্ত দিক, যদিও এর বিরুদ্ধে বলা হচ্ছে যে বিচারপতিরা কিন্তু তাদের সাহায্য নিতে পারেন, যারা এই ধরনের কাজ করেন তাদের সাহায্য নিতে কোনো বাধা নেই। ঠিক কথা, কিন্তু তার অধিকারটা কোথায়? সাহায্য নিয়ে আমি বুঝলাম, কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকারটা কোথায়? চূড়ান্ত যে অধিকার সেটা হচ্ছে জুডিশিয়াল ওয়ার্ক না দিয়ে আসলে হয়ে গেল, কিন্তু তা দিয়ে তো এটা প্রমাণ হলো না যে এই টাকা হস্তান্তরের পেছনে উদ্দেশ্যটা কি। যদি তদন্তে জানা যায় যে যেটা বলা হচ্ছে সেই ব্যাপারটার মধ্যে অনেকটাই অসত্য রয়েছে, অথবা যা দেখানো হয়েছে
বা আমরা দেখেছি সেটাই একমাত্র সত্য নয়। হতেই পারে, নিশ্চয়ই অন্ধের অস্থি দর্শনের মতো হতে পারে, কিন্তু সেটা তো যাতে অন্ধের অস্থি দর্শন না হয়, সামগ্রিক দর্শনের জন্যই তো একটা স্বাধীন তদন্তকারী সংস্থা থাকা দরকার। স্বাধীন যে তদন্তকারী সংস্থার মাথাকে ডেকে প্রধানমন্ত্রী বলতে পারবেন না বা মুখ্যমন্ত্রী বলতে পারবেন না, আপনি যদি কালকে এটা না করেন পরশুদিন আপনাকে পাঠিয়ে দেবো আমি সুন্দরবনের জঙ্গলে। এইরকম যখন পরিস্থিতি থাকবে তখন তো স্বাধীনভাবে তদন্ত হবে, সত্যতা আসবে। একটা ইতিবাচক কাজ করেছেন সুপ্রিম কোর্ট, যে তারা যে সমস্ত তথ্য পেয়েছেন তা জনসমক্ষে এনে দিয়েছেন। এটা একটা অত্যন্ত ইতিবাচক দিক, এটা আমরা এর আগে কখনো দেখিনি। এটা একটা স্বচ্ছতার দিক। কিন্তু সেখানে থামলেই হবে না, আরো অনেক কঠোরতর পদক্ষেপ নিতে হবে। যদি দেখা যায়, আমি বলি যদি দেখা যায় যে ইনহাউস তদন্তেই এই অপরাধ ঘটেছে, চিফ জাস্টিস তো ক্ষমতা নেই, ক্ষমতা থাকা উচিত ছিল যে সমস্ত পেনশনারি বেনিফিট বন্ধ করে দাও। এটা বলতে পারবেন চিফ জাস্টিস? পারবেন না। কিন্তু এই ক্ষমতা এনজিএসির হাতে থাকা দরকার, যে স্বাধীন জুডিশিয়াল কমিশন যেখানে এক্সিকিউটিভের কোনো রকম রোল থাকবে না, তেমন ব্যবস্থা তো করা যায়। সেই জায়গায় গেলে পরে হয়তো আমরা আগামী দিনে খানিকটা স্বচ্ছতার কথা ভাবতে পারবো। জানি না, এখন সব দিন স্বচ্ছতা সততা সব নির্ভর করে সেই মানুষটি, যে মানুষটি দায়িত্বপ্রাপ্ত হয়ে কাজ করছেন। ঠিকই, এখন তিনি যদি মৌলিকভাবেই অস্বচ্ছ হন, তো আপনি বাইরে থেকে যতই তাকে চেষ্টা করুন না কেন স্বচ্ছ করতে পারবেন না। সেই জন্যই নির্বাচনের ক্ষেত্রে আরো অনেক বেশি দেখভাল করা প্রয়োজন, এইটুকু বলতে পারি। ঠিকই, মানে এই যে বিচারপতি হিসেবে পদোন্নতি, বিচারপতি থেকে প্রধান বিচারপতি হওয়া বা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাওয়া, এই কলেজিয়াম ব্যবস্থায় যেভাবে নির্বাচনটা করা হয় তা নিয়ে সবসময় একটা না একটা প্রশ্ন ওঠে, এবং অনেক যোগ্য মানুষ এই পদোন্নতির সুযোগ পাচ্ছেন না এমনও শোনা যায়। একাধিক বিচারপতির নাম এক্ষেত্রে উঠে আসে যারা সুপ্রিম কোর্টের জন্য মনোনীত হননি। দেখুন, যেখানে অনেক অনেক যোগ্য মানুষ আছেন, তার মধ্যে যোগ্যতারও মানুষকে খোঁজার প্রশ্নে কলেজিয়াম করছেন, প্রশ্ন উঠতে পারে অন্যজন মনে আমি যোগ্য নই কেন। সেই জন্য আজকাল কলেজিয়াম মোটামুটি ভাবে তার কারণটা বলে দেন যে এই কারণে এই আমরা দিলাম। আরেকটা মুশকিল হয়, সেটা হচ্ছে সরকার। আমি বলতে পারি যখন দীপঙ্কর দত্তকে কলেজিয়াম রেকমেন্ড করলেন, সরকার কিন্তু তার নিয়োগটা দিলেন প্রায় 1.5 মাস পর। ঠিক, ইতিমধ্যে অন্য একজনকে তারা করে দিলেন। এক্ষেত্রে কিন্তু কলেজিয়ামের দোষ নয়, দোষটা হচ্ছে সরকারের। এরকম কলেজিয়ামের অনেক সুপারিশ কিন্তু সরকার ফেলে রেখে দেয় এবং এটাতে অনুমোদন দিচ্ছে না। এখানে কলেজিয়ামের কোনো আইনগত অধিকার নেই যে সরকারকে বাধ্য করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যশবন্ত ভার্মার ক্ষেত্রে অনুমোদনটা কিন্তু খুব তাড়াতাড়ি এলো। এটা তো এমন একটা ঘটনা, অনুমোদন না দিলে পরে তো গোটা রাজ্য জুড়ে, পৃথিবী জুড়ে বিক্ষোভ হয়ে যাবে। এই প্রসঙ্গে আরেকটা কথাও অনেকে বলছেন যে রায় যদি পছন্দ না হয় তখনই এইরকম অভিযোগ ওঠে যে এর পেছনে কোনো একটা অর্থকরী ব্যাপার রয়েছে। না, সেই দেখুন এই অভিযোগে খুব গুরুত্ব দেয় না, সেটা আমরা আমাদের জীবনে বহু দেখেছি। ওই জজের সঙ্গে ওর খাতির আছে ইত্যাদি, কেউ পাত্তা দেয় না, গুরুত্ব নেই। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই বিচারপতিকেই দৃঢ়তার সঙ্গে সত্য সামনে আনতে হবে। তার আউট হাউসে এতগুলো টাকা গেল কি করে? বিচারপতিরা যে কঠোর নিরাপত্তার মধ্যে থাকেন, আমাদের মন্ত্রীরা যে নিরাপত্তার মধ্যে থাকেন, সব বস্তা বস্তা নোট কি করে ঢুকলো তো ব্যাখ্যা দিতে হবে। আউট হাউস এই কথা বলে তো পার পাওয়া যাবে না। আউট হাউসে তোমার নিয়ন্ত্রণে। সেই জন্যই এই প্রশ্ন। আবারও বলি যে নির্মল যাদবের বিরুদ্ধে তদন্ত হয়ে 17 বছর পর আমরা যা রায় পেলাম, আমি বলছি তো তারপরে এই প্রশ্ন উঠবেই যে সত্যি সত্যি কি বিচারপতিদের অ্যাকাউন্টেবল করার কোনো উপায় আছে? সেই জন্যই আমরা বারবার বলি যে অ্যাকাউন্টেবল করবার জন্য বিচারপতিদের ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য একটা কঠোর আইন হওয়া দরকার। সেই আইনটাকে কার্যকর করার দায়িত্ব দেওয়া উচিত স্বাধীন চেতা ভারতবর্ষের বহু নাগরিক আছেন, তাদের দিয়ে কমিটি করে, কর্মরত আইএএস আইপিএস দিয়ে নয়। তেমন একটা ভাবনা চিন্তা করা যেতে পারে। সেভাবে তো আমরা এনজিএসসি প্রপোজালটা দিয়েছি। যে জনমত সমীক্ষা হচ্ছে তাতে কিন্তু খুব একটা ভালো ফল আমরা দেখছি না। বিচার বিভাগের উপর আস্থার প্রশ্নে এটা কিন্তু অনেক আমরা দেখছি তার খুব সংকট, নিম্নগামী আর কি, খুব সংকটজনক জায়গায় আমরা আছি, খুব সংকটজনক জায়গায়।